কি বলবে। জানেন তো ডক্টর বাবু, আগে মনে একটা আশা ছিল যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আর সেই আশাটাও করি না। আমার জীবনটা না অনেকটাই বাচ্চাগুলোর মতোই। বাবা অসময়ে চলে গেল, আর মা সে তো থাকতেও নেই। কথাগুলো বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে বিন্দু। আচ্ছা বাদ দাও, চলো এবার যেতে হবে, তা না হলে তো দেরি হয়ে যাবে। চলুন। বিন্দু এবার উঠে দাঁড়ায়, সিঁড়ি থেকে নামতে যাবে, ঠিক তখনই কিছুর সাথে আটকে পড়ে যেতে নিলে অভ্র এসে ধরে ফেলে। বিন্দু ভেবেছিল পড়ে যাবে, তাই নিজেকে সামলাতে এক হাত অভ্রের কাঁধে এবং আরেক হাত অভ্রের পেটের পাশ দিয়ে জড়িয়ে ধরে। আসতে বিন্দু রানী, তুমিও তো মিস বকবকের মতো হয়ে যাচ্ছ। এদিক ওদিক পড়ে যাওয়া, হোঁচট খাওয়া, মানে আমি বুঝি না, একটা মানুষ হাঁটে ঠিকঠাক মতোই, কিন্তু হুট করে কিভাবে পড়ে যায়। পড়ে যাওয়া নিয়ে যদি কাউকে নোবেল দেওয়া হয় না, তাহলে ঋতু মির্জা সবার আগে পাবে। এবার দুজনেই উচ্চস্বরে হেসে ফেলে। বাড়িতে সবাই ভয়ে কুঁকড়ে আছে। শিশির ফিরেছে অনেকক্ষণ হলো, নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ইচ্ছে মতো ভাঙচুর করেছে। ছেলের এরকম ভাবমূর্তি দেখে রেহানা বেগম আর আনোয়ার সাহেব সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। পুলিশ স্টেশন থেকে এই রিকও চলে এসেছে। রিক দু একবার দরজায় কড়া নাড়ল, কোনো লাভ হয়নি। শিশিরে কোনো সাড়া পাওয়া যায়নি। বেশ সবাই চিন্তিত মুখে হলরুমে বসে আছে। কিছুক্ষণ পর শিশির নিচে নেমে আসে। চোখ মুখ অসম্ভব রকমের চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। শিশিরের এই অবস্থা দেখে সকলেই হতবাক হয়ে তাকিয়ে আছে। বাবা, আমি আর এক মুহূর্ত দেরি করব না, তুমি এক্ষুনি আমার আর জানের বিয়ের ব্যবস্থা করো। অনেক অপেক্ষা করেছি, আর না। শিশিরের মুখে এরকম কথা শুনে আশ্চর্যের অষ্টম আকাশে সকলে। আনোয়ার সাহেব ছেলের ভাবভঙ্গি বুঝতে পারছে না, তবুও কণ্ঠে কঠোরতা রেখে শিশিরের উদ্দেশ্যে বলল, হঠাৎ বিয়ে করবে বললেই কি বিয়ে হয়? কত রকম আয়োজন এর ব্যাপার থাকে। তার উপর জানের ও তো মতামতের প্রয়োজন আছে, তাই না? তোমার কি হয়েছে বলো তো? আব্বু তুমি শান্ত হও, একটু সময় দাও, সব হবে। ভাইয়া, আমি তো বুঝতে পারছি না কি হয়েছে হঠাৎ করে সব। সবাই শিশিরকে বোঝাতে ব্যস্ত। এরই মাঝে থমথমে গলায় জামা বেগম বলে উঠল, শিশির, তুমি এসব কি বলছো? জানো তোমার জন্য পারফেক্ট না, ওর সাথে তোমার একদম যায় না। সেটা আমি বুঝে নেব ছোট মা। আমি যখন একবার বলেছি আমি জানকেই বিয়ে করব, তো জানকেই বিয়ে করব। আর বাবা, আমার কারো থেকে কোনো মতামত নেওয়ার প্রয়োজন নেই। আমি যখন বলেছি যে এক্ষুনি বিয়ে করব, তো এক্ষুনি। দোস্ত, একটাবার ভেবে দেখ। আর কোনো ভাবাভাবি নয় রিক, বিয়েটা আজই হবে। এখানেকার বিয়ের কথা হচ্ছে। হুম। অভ্রের কথায় সবাই পেছনে ফিরে তাকালো। সদর দরজায় অভ্র আর বিন্দু দাঁড়িয়ে আছে। বিন্দুর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ও সবটাই শুনেছে। শিশির বিন্দুর সাথে অভ্রকে দেখে আরো তেলেবেগুনে চলে উঠল। মূলত শিশিরের এরকম রাগের কারণ আজ আশ্রমে দুজনকে একসাথে কাছাকাছি অবস্থায় দেখেছে। মামুনি, একটু আমার কাছে আয় তো। বিন্দু ধীর পায়ে আনোয়ার সাহেবের কাছে গিয়ে দাঁড়ালো। দেখো মা, আমি কখনো তোমার আর বর্ষার মধ্যে পার্থক্য করিনি। আফজাল চলে যাওয়ার পর থেকে যথেষ্ট পরিমাণের চেষ্টা করেছি তোমাকে ভালো রাখার। বর্ষার প্রতি আমার যে দায়িত্ব রয়েছে, ঠিক তেমনই তোমার প্রতিও আমার একই দায়িত্ব রয়েছে। কিন্তু বর্ষাকে ভরসা করে দূরে পাঠাতে পারলেও তোমাকে আমাদের কাছ থেকে আলাদা করতে পারবো না। জান, আমি চাই তুমি সারা জীবন আমার চোখের সামনেই থাকো। তাই আমি ঠিক করেছি তোমার আর শিশিরের 4 হাত এক করে দিব। আর শিশিরও এটাই চায়। বিন্দু কিং কর্তব্য বিমূঢ়, চোখে পানি টলমল করছে। এরই মাঝে অভ্র এসে আনোয়ার সাহেবকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল, এত তাড়া কিসের? এখনো তো রিক আর বর্ষার বিয়েটা হয়নি। আমাদের ফ্যামিলি ম্যাটারে আমি বাহিরের কারোর ইন্টারফেয়ার সহ্য করব না। আপনাদের ফ্যামিলি মিটার হলে আমি কোনো কথা বলতাম না, কিন্তু বিষয়টার সাথে বিন্দু জড়িয়ে আছে, তাই আমি কথা বলতে বাধ্য হচ্ছি। শিশির এবার আগে কটমট করতে করতে বলে উঠল, তাহলে আপনি কি বিন্দুর পার্সোনাল উকিল ডক্টর অভ্র? আপনাকে কি ওর ওকালতি করার জন্য রাখা হয়েছে? এবার অভ্র শিশিরের দিকে এগিয়ে এসে বলল, আমি বিন্দুর কোনো ওকালতি করছি না। আমি ওর সব বিষয়ে আমার কথা বলার অধিকার আছে। আমি বিন্দুর কাছের একজন মানুষ, আর বিন্দু এটাই মনে করি আমাকে অনেক।
ব্যাস, শিশির অভ্রকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অভ্রের মুখে সজোরে একটা ঘুষি মারে। অভ্রের সঙ্গে সঙ্গে মেঝেতে গিয়ে পড়ে। সবাই তো অবাকের সীমানায়। সবাই কথা বলা ভাষা হারিয়ে ফেলেছে। শিশিরকে হিংস্র প্রাণীর মতো লাগছে। শিশির অভ্রকে আর কিছু বলার সুযোগই দেয়নি, শুধু মেরেই যাচ্ছে। শিশির, কি হচ্ছে? ছেড়ে দাও ওকে। বাবা তুই কি করছিস? কেন মারছিস ওকে? ছেড়ে দে। অনেক হয়েছে, আর না। তোর সাহস কি করে হয় আমার কলিজায় হাত দেয়ার? জানের দিকে হাত বাড়িয়েছিস তাই না? আরে ওর দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তাকে জানে মেরে ফেলি। আর তুই ভাবলি কি করে তোকে ছেড়ে দিব? শিশির কি হচ্ছে? কি পাগলামি হচ্ছে? ছাড় ওকে, ছাড়। রিক জোর জবরদস্তি শিশিরকে অভ্রের থেকে ছাড়িয়ে আনে। অভ্রের নাক মুখ থেকে রক্ত বের হচ্ছে। কোনো রকমে উঠে দাঁড়ালো। শিশির আবারও তেড়ে যেতেই বিন্দু এসে আটকালো। আপনার মাথা ঠিক আছে? কি করছেন এসব? আপনি ডক্টর বাবুকে এভাবে? খুব গায়ে লাগছে তাই না? সব সময় এই নামটা মুখে থাকে, সব সময় অভ্র তোর আশেপাশে থাকে। কে কে হয় ও তোর? বল। শিশিরের চিৎকারে কেঁপে উঠল বিন্দু। এরই মধ্যে জাইমা বেগম বলে উঠল, দেখেছো সবাই? আমি বলেছিলাম না এই মেয়ে সুবিধার না, সবসময় বাহিরে যাওয়ার জন্য উতলা হয়ে থাকে। আল্লাহ জানে এই মেয়ে আর কত নষ্টামি করে বেড়ায়। মায়ের কথা শুনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বিন্দু। এটা আদৌ ওর মা তো? এরই মাঝে অভ্র বলে, আন্টি প্লিজ বিন্দুকে বাজে কথা বলবেন না। ও আপনার মেয়ে, আর আপনি নিজের মেয়ের সম্পর্কে এসব বলছেন। শিশিরেরও অনেক রাগ লাগে ছোট মায়ের এসব বাজে কথা শুনে। শিশির কিছু বলতে যাবে তার আগে অভ্রকে বিন্দুর হয়ে কথা বলতে দেখে আরও রেগে যায়। মিস্টার শিশির চৌধুরী, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। দেখুন, বিন্দু আমার খুব ভালো বন্ধু, আর ও আমার কাছে ইম্পর্টেন্টও বটে, কিন্তু আপনি আমাদের। শিশির এসে আবার অভ্রের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই বিন্দু এসে শিশিরকে সজোরে ধাক্কা দেয়। এতে করে শিশির দু কদম পিছিয়ে যায়। হতবাক হয়ে তাকিয়ে থাকে বিন্দুর দিকে। ব্যাস, অনেক হয়েছে। অনেক সহ্য করেছি। আর না। কি ভেবেছেন কি আপনি? হ্যাঁ, আর কি জানেন আমার সম্পর্কে? 5 বছর পর হুট করে এসে আমায় বিয়ে করতে চাইছেন কেন? একটু খোলাসা করে বলবেন আপনি? এই দয়ার কারণটা কি? জান, হ্যাঁ, ঠিকই বলেছি আমি। আপনার চোখে তো আমি রাস্তার একটা মেয়ে, তাই না? নির্লজ্জ, বেহায়া, রাইট? আপনার নিশ্চয়ই মনে আছে আর কি কি উপাধি দিয়েছিলেন আপনি আমায়। প্রত্যেকটা কথা, আপনার ব্যবহার সব মনে আছে আমার। এখন এসব করে কি প্রমাণ করতে চাইছেন আপনি বলুন তো? আপনি মহান? হাহ, সবার চোখে মহান হতে চাইছেন আপনি? একটা কথা ভালো করে মনে রাখবেন, সবার কাছে আপনি মহান হলেও আমার চোখে আপনি অপরাধী। আর সারা জীবন অপরাধী হয়ে থাকবেন আপনি। জান প্লিজ চুপ কর বোনু। না ভাইয়া, আজকে বলতে দাও আমায়। ওর সব সত্যিটা জানার দরকার আছে। আমার সবকিছু কেড়ে নিয়ে ওলট পালট করে দিয়েছেন উনি। সবকিছু কেড়ে নিয়েছেন উনি। আমার জীবনটাকে বিষাদময় করে দিয়েছে। জান এসব বলার সময় এখন না। 1 মিনিট রিক, আমি সবটা জানতে চাই। এমন কি করেছি আমি? কি দোষ আমার? শুনতে চান? তাহলে শুনুন। আমার বাবাকে আপনার জন্য হারিয়ে ফেলেছি আমি। আপনি কি ভেবেছেন আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে? না, আমার বাবাকে খুন করা হয়েছে। ওরা আমার বাবাকে মেরে ফেলেছে, তাও আমার চোখের সামনে। বিন্দু এই কথা শুনে শিশিরের সবটা থমকে যায়। কি বলছে বিন্দু? ছোট আব্বুকে খুন করা হয়েছে মানে? সকালের চোখে পানি ছলছল করছে। বিন্দু নিজের চোখের পানি মুছে নিজেকে শক্ত করে আবারও বলতে শুরু করে, আপনি কি জানেন আপনি যাকে বিয়ে করতে চাইছেন তার নামের সাথে আরেকটা নাম যুক্ত আছে? ধর্ষিতা। হ্যাঁ, ধর্ষিতা। এই শব্দটা আমার নামের সাথে 5 বছর আগেই জুড়ে গিয়েছিল। এই কলঙ্ক দায়ের কারণে আমাদের নিজেদের বাড়ি ছেড়ে এখানে আসতে বাধ্য করেছে বড় বাবা। স্কুল থেকে আমায় বের করে দিয়েছে এই কারণে। জবে থেকে এসেছেন বলছেন না যে আমি কেন এতটা বদলে গিয়েছি, কেন চুপচাপ হয়ে গিয়েছি, কেন ঘর করে হয়ে গিয়েছি, কেন আগের মতো নেই। আসলে কি জানেন তো, আমার ভাগ্যটাই এক নিমেষে বদলে গেছে। সবসময় বলতেন না যে আমার নিজের মা আমার সাথে কেন এমন আচরণ করছে, কারণ সে মনে করে আমার জন্য আমার বাবা মারা গেছে। আমার চাল চলন ভালো ছিল না, তাই আমার ভূষণ
আমার পেছনে পড়েছিল। আমার জন্য আপনার মাকে আমার পরিবার পরিজন ছাড়তে হয়েছে, দেশ ছেড়ে যেতে হয়েছে। কথাগুলো বলতে বলতে বিদ্যুৎ যেন গলা ধরে আসছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে আজ। জানেন, আজ এতগুলো বছর হলো আমার মা আমার সাথে ঠিক করে কথাও বলে না। জ্বর হলে মাথায় হাত বুলিয়ে দেয় না, না খেয়ে থাকলে খাইয়ে দেয়া তো দূরে থাক, কখনো জিজ্ঞেসও করে না কি হয়েছে, খেয়েছি কি না। যখন পাড়া প্রতিবেশী বাঁকা চোখে তাকাতো, বাজে কথা বলতো, মা কখনো প্রতিবাদ করেনি। ও উল্টো বাড়ি এসে মেরেছে আমায়, উঠতে বসতে নোংরা কথা শুনিয়েছে। যেদিন বাবা মারা যায় সেদিনই আমি এতিম হয়ে গিয়েছিলাম। শিশিরের পা দুটো থমকে গেছে, দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু আজ শিশিরের চোখেও পানি। রেহানা বেগম আঁচলে মুখ গুজে কাঁদছে। আর আজ জাইমা বেগমের কি হয়েছে কে জানে। মেয়ের কথায় কেমন যেন বুকটা মোচড় দিয়ে উঠছে। আচ্ছা বলুন তো, আমার দোষটা কোথায়? এতগুলো শাস্তি কি আমার প্রাপ্য ছিল? ভূষণ যখন বাজেভাবে ছুঁয়ে দিচ্ছিল, সেই যন্ত্রণা আমি কাউকে বোঝাতে পারবো না। চোখের সামনে বাবার মৃত্যু দেখার যন্ত্রণাটা আমি কাউকে বোঝাতে পারবো না। মায়ের অবহেলা, মানুষের কটু কথা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের চোখে নোংরামের পরিচয় পাওয়া, বলেন না। আমার জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। এসব কিছু আপনার জন্য হয়েছে। শিশির পলক ঝাপটে বিদ্যুৎ দিকে আবারও দৃষ্টি স্থির করে, চোখে এখনো অশ্রু। আর আজ আজ এটা কি করলেন? এই মানুষটার গায়ে কেন হাত তুললেন আপনি? আপনি কি জানেন ওনার সম্পর্কে? কোনো কিছু জানেন আপনি? শুনুন তাহলে, এই এত কিছু সইতে না পেরে যখন আমি আত্মহত্যার দিকটা বেছে নিই, তখন এই মানুষটাই আমায় বাঁচিয়েছিল। শিশির বিন্দুর কথায় চমকে ওঠে। কি বলছে এসব? এবার যে শিশিরের ভেতরটা হাজারো ছুরি আঘাতের ন্যায় যন্ত্রণা হতে থাকে। শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও উনি আমার সুস্থ করে তোলে। উনি আমাকে সবসময় সাপোর্ট কেন করে জানেন? কারণ উনি আমার যন্ত্রণাটা সবচেয়ে ভালো বুঝতে পারে। তারও একটা কারণ আছে। মনে আছে আমি সেদিন কবরস্থানে গিয়েছিলাম, আপনিও ছিলেন, নিশ্চয়ই দেখেছেন। আমি একটা কবরের সামনে ফাতিহা পাঠ করছিলাম। কবরের নেম প্লেটে লেখা ছিল শিরিন সুলতানা। আপনি কি জানেন শিরিন সুলতানা কে? শিরিন সুলতানা আপু এই ডক্টর বাবুর স্ত্রী। বিন্দুর কথা শুনে শিশির অভ্রের দিকে তাকায়। অভ্র শিশিরের দিকে তাকিয়ে আলতোভাবে মাথা নাড়ায়। অভ্রের চোখেও পানি। দুজন কাজিন ছিল, জানেন, খুব ভালোবাসতো দুজন দুজনকে। হঠাৎ বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়। তাদের এই প্রণয়ের আরেকটা নাম দেয়। দুই পরিবারের খুব খুশি ছিল, দাম্পত্য জীবনেও খুব ভালো কাটছিল তাদের। কিন্তু হঠাৎ এক দমকা হাওয়া এসে সবটা এলোমেলো করে দিল। জানেন, আমার সাথে যা হয়েছে তার 10 গুণ খারাপ শিরিন আপুর সাথে করা হয়েছে। ওই মানুষ রূপী জানোয়ারগুলো ছিঁড়ে খেয়েছে আপুর শরীরটাকে। আমাকে বাঁচানোর জন্য তো আপনি ছিলেন, কিন্তু ডক্টর বাবু শিরিন আপুকে বাঁচাতে পারেননি, রক্ষা করতে পারেনি তার ভালোবাসাকে। ওদের হাতে নৃশংস মৃত্যু হয়েছে আপুর। জানেন, একটা দিনও এমন নেই যে ডক্টর বাবু কবরস্থানে গিয়ে শিরিন আপুর সাথে কথা না বলে, দেখা না করে। তার মন মস্তিষ্ক সবটা জুড়ে আজও শিরিন আপুই আছে। কেউ যে তার জীবনে আসবে সেই সুযোগটাই সে কাউকে দেয়নি। আর আজ আপনি এই মানুষটার দিকে আঙুল তুললেন, গায়ে হাত তুললেন, এত বাজে ব্যবহার করলেন আপনি। আমি কি করে ওনার সামনে গিয়ে দাঁড়াবো বলুন আপনি? আরে ওনার সাথে যে আমার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শ্রদ্ধার ভালোবাসার স্নেহ মাখা সম্পর্ক আমাদের। আমার অসময়ে আগলে রেখেছেন উনি আমায়। আমি কষ্ট পেলে, মন খারাপ করলে সব সময় উনি আমার মন ভালো করার চেষ্টা করে গেছেন। আর আপনি? বিন্দুর মুখে অভ্রের অতীত সম্পর্কে শুনে সবাই হতভম্ব, কারণ কারোরই অতীতটা জানার ছিল না। সবাই জানতো ডক্টর সাহেবের স্ত্রী মারা গেছে, কিন্তু কারণটা কেউই জানতো না। কেন এসেছেন আবার আমার জীবনে ফিরে? সব তো ঠিকঠাক ছিল, আবার কি কেড়ে নিতে এসেছেন আপনি? একটা কথা কান খুলে শুনে রাখুন শিশির চৌধুরী, আমি ঘৃণা করি আপনাকে। হ্যাঁ, শুধু ঘৃণা করি আমি আপনাকে। শিশির থম মেরে দাঁড়িয়ে আছে, ভেতরটা অনেক জ্বালা করছে, সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে ওর। দগ্ধ আগুনে তীব্র যন্ত্রণা হচ্ছে বিন্দুর শেষের কথাগুলো শুনে। এবার বিন্দু আনোয়ার চৌধুরীর কাছে গিয়ে বলল, বড় বাবা, তুমি নিশ্চয়ই একজন ধর্ষিতা অপয়া মেয়ের সাথে তোমার একমাত্র ছেলে বিয়ে দিবে না?
আনোয়ার সাহেব মাথা তুলে বিন্দুর দিকে তাকালো। কিছু বলতে যাবে তার আগে বিন্দু এক দৌড়ে উপরে চলে যায়। নিজের ঘরে দরজা বন্ধ করে খাটে উপর হয়ে শুয়ে চিৎকার করে কাঁদতে থাকে বিন্দু। এদিকে পুরো হলরুম তছনছ করছে শিশির। সবকিছু ভেঙে গুড়িয়ে দিয়েছে। দুই হাত থেকে অজস্র রক্ত ঝরছে। রিক, বর্ষা, আনোয়ার সাহেব, রেহানা বেগম কেউই থামাতে পারছে না শিশিরকে। এদিকে জাইমা বেগমও ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। হয়তো সে আজ অনুতপ্ত। কেন বলনি আমাকে এই সব কিছু? কেন লুকিয়ে গেছো? কেন ছোট আব্বুর কথা মিথ্যে বলেছিল? কেন আমার জানকে এত কিছু সহ্য করতে হয়েছে? কেন তোমরা আমায় কিছু জানাওনি বলো? কি করতাম বলো তো বাবা? আমি যে অসহায় ছিলাম। মিনিস্টার জালাল ছেলের মৃত্যুতে হিংস্র হয়ে উঠেছিল। ওত পেতেছিল তোকে মারার জন্য। তোকে তখন সবকিছু বলে তুই চলে আসতি। এই সামান্য কারণে তোমরা আমাকে কিছু বলনি। এটা সামান্য কারণ না শিশির, তোমার জীবনের ঝুঁকি ছিল। আমার যা খুশি হতো, আই ডোন্ট কেয়ার, কিন্তু জানের সাথে তো এইসব হতো না ছোট আব্বু। বাবা প্লিজ শান্ত হও, সব পরিস্থিতি সবসময় আমাদের হাতে থাকে না। তবে একটা কথা আমি খুব ভালো করে জানি, আমাদের জানটা অনেক কষ্ট পেয়েছে এটুকু জীবনে। ওর জীবনের সব সুখ শান্তি একমাত্র তুই ফিরিয়ে দিতে পারবি বাবা। আমি তোদের দুজনের চোখেই দুজনের প্রতি ভালোবাসা দেখেছি। জানিস তো, মানুষ মাত্রই ভালোবাসার কাঙ্গাল, ভালোবাসার দাস। দেখ না, এত কষ্ট, বিচ্ছেদ, যন্ত্রণার পরও মানুষ কিন্তু ভালোবাসাটাই চায়, ভালোবাসার মানুষটাকে পাশে পেতে চায়। জান হয়তো মুখে কিছু বলে না, কিন্তু এই 5টা বছরও প্রতিটা মুহূর্ত তোর জন্য ছটফট করেছে। তুই যাওয়ার পর থেকে কেমন যেন একটা হয়ে গেল। শিশির, আমি তোকে অনুরোধ করছি বাবা, প্লিজ মেয়েটার মুখে হাসি ফিরিয়ে দে। আমি জানি এসব এত সহজ হবে না, কিন্তু তুই পারবি। শিশির এবার উঠে মাকে জড়িয়ে ধরে মায়ের চোখ মুছে দিয়ে বলল, আমি তোমাকে প্রমিস করছি মা, আমি আবার আমাদের আগের জানকে ফিরিয়ে আনবো। আগের মতো সবকিছু হুবহু হয়তো ফিরিয়ে আনতে পারবো না, তবে আমাদের সাথে যে বা যারা এসব করেছে, আমাদের ছোট আব্বুকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না। আমি আমার ভালোবাসার নামে কসম করে বলছি। এই বলে শিশির গটগট পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আর আনোয়ার সাহেব আবার চিন্তায় পড়ে গেছে। এই ছেলে আবার কি তাণ্ডব করবে কে জানে। চোখ মুখ দেখেই তো ভয় করছিল। একটা হিংস্র প্রাণীর মতো দেখাচ্ছিল শিশিরকে। এদিকে অভ্রের ঠোঁটের কোণে মৃদু হাসি। অভ্র এটাই চেয়েছিল যে বিন্দুর মনের ভালোবাসা একদিন না একদিন পূর্ণতা পাবে। সারাদিন পেরিয়ে রাতের দেখা পাওয়া গেল। সময়ের তালে তালে প্রকৃতিও নিয়ম নীতি মেনে চলেছে। বিন্দু একবারও নিজের ঘর থেকে বের হয়নি। আজ কিছুতেই পারছে না নিজেকে শক্ত করতে। বিন্দু সারা জীবন মনের কষ্ট মনে চেপে রেখেছে। তার দুর্বলতাগুলো কারোর সামনে প্রকাশ করেনি। তাহলে আজ কেন পারছে না নিজেকে সামলাতে? আজ কেন বাধা মানছে না চোখের জল? শিশিরা আজ অনেক রাতে বাড়ি ফিরেছে। আসলে শিশিরের মাথায় এখন একটা জিনিসই ঘুরছে, কি করে আসল দোষীদের শাস্তি দেওয়া যায়। শিশির বাসায় ফিরে শুনতে পেল বিন্দু সেই দুপুরে নিজের ঘরে ঢুকেছে, এখনো বেরোয়নি। বুড়ি, জানের ঘরের এক্সট্রা চাবি আছে? হ্যাঁ ভাইয়া আছে। যা এক্ষুনি নিয়ে আয়। আচ্ছা শিশির, তোর মনে হচ্ছে না যে জানকে একটুখানি সময় দেওয়া উচিত? ওকে ওর মতো থাকতে দেওয়া উচিত কিছু সময়ের জন্য? না, একদমই সময় দেওয়া উচিত না। আসলে তোরা ভাবছিস ওকে একা থাকতে দিলে বা স্পেস দিলে ও ধীরে ধীরে সবটা কাটিয়ে উঠবে, কিন্তু না, ও সাময়িক সময়ের জন্য স্বাভাবিক হবে। এই যে তোরা যে বলিস না ও অনেক স্ট্রং, আসল কথা হচ্ছে ও স্ট্রং না। ও সবার সামনে স্ট্রং হওয়ার নাটক করে। আর আমি চাই না ও সবাইকে দেখাক যে ও ঠিক আছে। বরং আমি এটা চাই জান আগের মতো স্বাভাবিক লাইফ লিড করুক। ওর মনের যত রাগ, দুঃখ, কষ্ট, অভিমান আছে সবটা একেবারের জন্য মুছে যাক। আই হোপ সো। বর্ষা মায়ের ঘর থেকে শিশিরকে বিন্দুর ঘরে ঢুকে আরেকটি চাবি এনে দেয়। শিশির সেটা দিয়ে বিন্দুর ঘরটি খোলে। ঘরটা পুরো অন্ধকার, তবে ছোট্ট ছাদে পূর্ণিমা চাঁদের আলোটা স্পষ্ট দেখা যাচ্ছে। শিশির আস্তে আস্তে ছাদের দিকে এগিয়ে যায়। বিন্দু নিচে বসে আছে হাঁটুতে মুখ গুজে। শিশির গিয়ে লাইটের সুইচ অন করে। বিন্দু কারো উপস্থিতি টের পেয়ে মাথা উপরে তুলে শিশির দিকে কাতর দৃষ্টিতে তাকায়। শিশিরের মুখটাও মলিন। এভাবে কিছুক্ষণের জন্য দুজনের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ বিন্দু টনক নড়তেই উঠে দাঁড়ায়। আপনি আমার ঘরে কি করছেন? দরজা তো বন্ধ ছিল, কি করে ভেতরে আসলেন আপনি? মায়ের ঘর থেকে এক্সট্রা চাবি নিয়ে এসেছি।
এবার কিছুক্ষণের জন্য নীরবতা। বিন্দু পাশ ফিরে নিজের ঘরে যেতে নিবে ঠিক তখনই শিশির বিন্দুর হাত ধরে আটকায়। কি সমস্যাটা কি আপনার? কেন বিরক্ত করছেন? প্লিজ যান আমার রুম থেকে। আমি বিরক্ত করছি? হ্যাঁ করছেন, প্লিজ রুম থেকে যান, একা থাকতে দিন আমায়। যদি না যাই কি করবি? দেখুন, আমি আপনার সাথে কোনো তর্কে যেতে চাচ্ছি না, ইভেন আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাচ্ছি না, প্লিজ চলে যান এখান থেকে। এবার শিশিরে রাগ হলো। সে কত সুন্দর করে কথা বলছে আর মেয়েটা মেজাজ দেখিয়ে যাচ্ছে। মানছে সে ভুল করেছে, আর শিশির এখন অনেক বেশি অনুতপ্ত। সে তো এখানে এসেছে ক্ষমা চাইতে, না আর ঠান্ডা মাথায় কথা বললে চলবে না। শিশির এবার বিন্দুর দুবাহু চেপে ধরে নিজের একটু কাছে এনে বলল, এইভাবে কথা বলছিস কেন আমার সাথে? জান, আমি মানছি তো যে আমি ভুল করেছি, তোকে বিশ্বাস না করে ভুল করেছি। সেদিন যখন তুই আমাকে তোর মনের কথা বলেছিলি, আমি তোর গায়ে হাত তুলেছিলাম, অনেক বড় ভুল করেছিলাম। সেদিন তোর একটা কথাও বিশ্বাস করিনি। বিশ্বাস কর জান, আমার ভেতরটা অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছে। আপনি তো কোনো ভুল করেননি। ভুল তো করেছিলাম আমি, আপনাকে নিয়ে স্বপ্ন দেখে ভুল করেছিলাম। আপনার উপর অগাধ বিশ্বাস ছিল আমার, সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে আমার। আসলে দোষটা আমারই ছিল, কিন্তু কি করব বলুন তো, মনটাকে যে সংযত রাখতে পারিনি আমি। তোর কোনো দোষ ছিল না, আমারই সবটা বুঝতে দেরি হয়ে গেছে। কি বুঝেছেন আপনি? এই যে তুই আমাকে কতটা ভালোবাসিস। এবার উচ্চস্বরে হেসে ফেলে বিন্দু। চোখে জল আর মুখে তাচ্ছিলের হাসি নিয়ে শিশিরকে কাটকাট গলায় বলে, আপনি প্রেজেন্ট টেন্সে কথা কেন বলছেন? আগে হয়তো আমার মনে একরকম অনুভূতি ছিল, একতরফা অনুভূতি ছিল, কিন্তু এখন এখন আর আমার মনে এরকম কিছুই নেই। আমি জানি তুই রেগে আছিস, সেজন্য এইসব বলছিস। একদমই না। আমি কিছুতেই বুঝতে পারছি না কেন আপনি পড়ে আছেন আমার পিছনে এইভাবে। বিন্দুর কথা শুনে শিশিরে ভ্রু কুঁচকে আসে। পেছনে পড়ে আছেন মানে? এই মেয়ে কি বোঝে না শিশিরকে ভালোবাসে? পেছনে পড়ে থাকি বা জোর করে যাই না কেন, একটা কথা গান খুলে শুনে রাখ, তোর জীবনে আগে পরে সামনে পিছনে শুধু শিশিরই থাকবে। মানে কি বলছেন আপনি? আর কোন অধিকারে এইসব কথা বলছেন আপনি? একটা কথা কান খুলে শুনে রাখ, তোর উপরে যদি কারো অধিকার থেকে থাকে সেটা শুধু আমার। আর আমি যেহেতু বলেছি তোকে বিয়ে করব, তো তোকেই করব। দয়া করছেন আমায়? একটা ধর্ষিতা, অসহায়, অপয়া মেয়েকে কেই বা বিয়ে করবে, তাই না? কে আমার মতো মেয়ের সাথে তার নামটা জুড়তে চাইবে, তাই না? সারা জীবনে এই বাড়িতেই থাকতে হবে, তাই ভাবলেন আপনি বিয়েটা করে ফেলুন না? এতে করে আমাকে দয়াও দেখানো হবে, আবার সবার সামনে মহান সাজাও হবে। এবার শিশিরের মাথায় রক্ত উঠে গেল। রাগে চোখ দুটো লাল হয়ে গেছে। দয়া? কিসের দয়া? শিশির পাগলের মতো বিন্দুকে ভালোবাসে, আর এই মেয়েটা ওর ভালোবাসাকে দয়া বলে আখ্যায়িত করছে। শিশির এবার বিন্দুকে আরো শক্ত করে চেপে ধরে। ওদের দুজনের মাঝে দূরত্বটা একেবারে কমিয়ে দিল। তাতে দাঁত পিষে বলে ওঠে, তোর সাহস কি করে হয় আমার অনুভূতিগুলো নিয়ে মজা করার? তুই জানিস তুই কি বলছিস? আমি বিয়েটা করতে চাই, তার নিশ্চয়ই একটা কারণ আছে জান। কিসের ভিত্তিতে এইসব অবান্তর কথা বলে যাচ্ছেন আপনি? আর কি বলছিলেন? কারণ আছে? দেখুন, কোনো কারণ নেই। শুধু শুধু একটা অপয়া, অলক্ষে, ধর্ষিতা, ঘৃণিত মেয়ের উপর অনধিকার চর্চা করছেন আপনি, যার কোনো মানেই হয় না। আমি কোনো অনাধিকার চর্চা করছি না। তুই বললেও তোর উপর আমার অধিকার আছে, তুই না বললেও তোর উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। কেন বলছেন এইসব? কারণ ভালোবাসি আমি তোকে, বুঝেছিস? অনেক 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 বেশি ভালোবাসি আমি তোকে। ভালোবাসি আমি তোকে। এই কথাটা কানে যেতেই বিন্দু বরফে নিয়ে জমে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে শিশিরের দিকে। অতিমাত্রায় বিস্মিত দেখাচ্ছে বিন্দুকে। শিশির এবার দুহাত আলতোভাবে বিন্দুর গালে রেখে ধীর গলায় বলল, আমার অস্তিত্বের সাথে মিশে গেছিস তুই, আমার হৃদস্পন্দন হয়ে গেছিস তুই। প্রতি রাতে দেখা সেই স্বপ্নের রানী শুধু তুই। আমার শ্বাস প্রশ্বাস, বেঁচে থাকা, ভালো থাকা, সবকিছু শুধু তোর মধ্যেই সীমাবদ্ধ জান। আর ভালোবাসাটা দুদিনের নয়, অনুভূতিগুলো দুদিনের নয়। আমি যেদিন এখান থেকে চলে যাচ্ছিলাম সেদিন তুই বারান্দায় দাঁড়িয়ে লুকিয়ে আমায় দেখছিলি, আর সেদিন তোর চোখে অন্যরকম কিছু একটা দেখেছিলাম আমি আজও তোর চোখের সেই ভাষা বুঝতে পারি। সেদিন থেকে দূরে থেকেও তোর প্রতি আমার অনুভূতির কোনো কমতি হতে দেইনি আমি জানি তোর ভালোবাসা বুঝতে আমার অনেক সময় লেগে গেছে,
কিন্তু বিশ্বাস কর, কখনো বুঝতে পারিনি যে তোর থেকে দূরে গিয়ে তোকে এত বেশি ভালোবেসে ফেলবো। আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুই জান। সত্যি বলছি, আই লাভ ইউ, আই লাভ ইউ আ লট। আকাশে ঘন কালো মেঘ ভেলার ন্যায় উড়ে বেড়াচ্ছে। থেকে থেকে মানুষগুলো দূর আকাশে হারিয়ে যাচ্ছে। বাতাসে উদাসীনতার হাতছানি। মৃদু মসৃণ বাতাসের জন্য শীত শীত অনুভূতি হচ্ছে। বৃষ্টি থামার পর পরিবেশে মাটি মাটি গন্ধটা মুগ্ধ করে শিশিরকে। শিশির ড্রাইভ করছে একটি কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য। ৮ ঘন্টা পর ঘন কালো জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি থামলো। ৪-৫ জন কালো পোশাকধারী দেহরক্ষী সেখানে দাঁড়িয়েছিল। শিশির পৌঁছাতেই শিশিরের গাড়ির দরজা খুলে দিল। পরিত্যক্ত একটা গুদাম এখানে। ঘন কালো জঙ্গলের মাঝে একটি গুদাম থাকতেই পারে, এটা হয়তো জনমানবের কোনো ধারণাতেই নেই। প্রায় ১ ঘন্টা পর অভ্রের জ্ঞান ফিরল। অভ্র চোখ খুলতে আশেপাশে চোখ বুলালো। জায়গাটা একেবারে অচেনা, কিন্তু একটি লাক্সারিয়াস রুম এটা। দামি আসবাবপত্র, নান্দনিক ডিজাইনে ঘেরা সবকিছু। অভ্রের মনে হলো এটা হয়তো কোনো হোটেল, কিন্তু তাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে, তাকে যে কিডন্যাপ করা হয়েছে এটা অভ্র খুব ভালোভাবে বুঝতে পারছে। অভ্র এত কিছু ভাবনার মাঝে দরজা ঠেলে ভেতরে এলো শিশির। শিশিরকে দেখে খানিকটা চমকালো অভ্র। শিশিরের মুখে মুচকি হাসি। তুমি তুমি এখানে নিয়ে এসেছো? হ্যাঁ, তুমি আমাকে কিডন্যাপ করেছো, কিন্তু কেন? দেখো, আমি আগেই বলেছি বিন্দুর সাথে আমার ওরকম কোনো সম্পর্ক নেই, আর না আমি ওকে অন্য চোখে দেখি। রিল্যাক্স, আমি জানি সেটা। তাহলে তাহলে আমাকে এভাবে কিডন্যাপ করে কেন নিয়ে এলে? আমি তো তোমাকে কিডন্যাপ করতে চাইনি। তোমাকে কল করে বলেছিলাম তোমার সাথে দেখা করতে চাই, কিন্তু তুমি সাফ সাফ না করে দিয়েছিলে, তাই বাধ্য হয়ে তোমাকে তুলে নিয়ে আসতে হলো। তুমি যে ব্যবহারটা আমার সাথে করছো, তারপরও তোমার কি একবারও মনে হয় যে তোমার সাথে আমার দেখা করা বা কথা বলা উচিত? আমি জানি আমি যেটা করেছি সেটা ভুল। ওই দিন তোমার উপর একটা রুড আচরণ করা আর তোমার গায়ে হাত তোলা আমার একদমই উচিত হয়নি, কিন্তু কি করব বলো? যাকে ভালোবাসি তাকে হারানোর ভয়টা মনে জেগে বসেছিল। আর তোমার সাথে জানের সখ্যতা আমার একদম ভালো লাগেনি তখন। সেদিনের জন্য আই এম এক্সট্রিমলি সরি। বাহ বাহ, শিশির চৌধুরী সরি বলছে, তা আজ রাগ হচ্ছে না আমার উপর? না, বরং আজ তোমার উপর আমি অনেক থ্যাঙ্কফুল। এই কয়টা বছরে তুমি আমার কলিজার টুকরোটাকে আগলে রেখেছো। সেটা বুঝলাম, কিন্তু থ্যাংক ইউ আর সরি বলার জন্য আমাকে কিডন্যাপ কেন করতে হবে? তাই সব কারণে তোমাকে কিডন্যাপ করিনি আমি। তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট দরকার, সেই জন্য তোমাকে এভাবে নিয়ে আসতে হয়েছে। কি দরকার? আসো আমার সাথে। এরপর শিশির অভ্রকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এটা একটা একতলা বাসার মতো। অদ্ভুত ব্যাপার হচ্ছে বাড়িটাতে তেমন কোনো জানালা বিশিষ্ট নেই। এবার শিশির অভ্রকে পাশে একটি ঘরে নিয়ে যায়। ঘরটি বেশ বড়, তবে কিছুটা অন্ধকার থাকায় তেমন বোঝাই যাচ্ছে না। শিশির এগিয়ে ঘরটিতে আলো জ্বালালো। বিশাল বড় হলরুম এটা। হঠাৎ চোখে আলো পড়ায় অভ্র চোখটা একটু টলে সামনে তাকাতেই চমকে উঠল। ৫ জন ছেলে চেয়ারের সাথে বাঁধা অবস্থায়, মুখে কষ্টের দিয়ে আটকানো, শরীরে কাটাছেঁড়ার দাগ। অভ্র ১ পা ২ পা এগিয়ে যেতেই একজনকে দেখে পা দুটো থমকে দাঁড়ায়। জিসান, তুই এখানে? জিসান আকুতি ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোটার জন্য ছটফট করছে। অভ্র চাচাতো ভাই হচ্ছে জিসান, আর আশেপাশে থাকা ছেলেগুলো হচ্ছে জিসানের বন্ধুরা। অভ্র ভাইয়ের কাছে এগিয়ে গিয়ে আকুতি স্বরে বলল, তুই ঠিক আছিস? এই অবস্থা কে করেছে? জিসান ভয় ভয় চোখে পেছনে তাকালো। শিশিরকে দেখে অভ্র বুঝতে পারলো এই অবস্থা শিশির করেছে। এবার অভ্র দৌড়ে গিয়ে শিশিরের কলার চেপে ধরে চিৎকার করে বলতে লাগলো, আমার ভাইয়ের সাথে কেন এটা করছো তুমি? ও কি করেছে? কেন এইভাবে মারধর করে বেঁধে রাখছো? শিশির অভ্রের হাতটা ছাড়িয়ে ২-৩ জনকে ইশারা করলো ওদের মুখটা খুলে দিতে। ভাই প্লিজ বাঁচাও আমাকে, ওরা আমাকে মেরে ফেলবে। শিশির এবার উচ্চস্বরে হেসে উঠল। জিসানের কাছে গিয়ে চুলের মুঠি ধরে মাথাটা উঁচু করে বলল, ভাই, হ্যাঁ ভাই। ভাইয়ের জন্য এতটা দরদ উতলে পড়ছে, তাই না? তা ভাইয়ের জন্য যদি এতই দরদ থেকে থাকে, তাহলে ভাইয়ের বউয়ের সাথে এতটা জঘন্য কাজ করতে একবারও ভাবলি না? কি বলছো তুমি এসব? ও কি বা এভাবে এখানে আটকে রাখছো কেন?
আচ্ছা অভ্র, তুমি যে একজন বিচক্ষণ ব্যক্তি সেটা আমি খুব ভালো করেই জানি, তবু এত বড় ভুলটা কি করে করলে বলো তো? মানুষ চিনতে কি করে এতটা ভুল করলে? মানে? যাকে ভাই বলে ছটফট করছো, যাকে সবসময় আপন ভাইয়ের চেয়েও বেশি মনে করেছো, সেই তোমার জীবনের সবচাইতে বড় সর্বনাশটা ঘটিয়েছে। তোমার জীবনের সবচেয়ে বড় কাল হচ্ছে এই জিসান কাজী। কি বলছো তুমি এসব? আমি একদম ঠিক বলছি অভ্র। তোমার ওয়াইফ শিরিনের সাথে জিসান আর ওর বন্ধুরা এই ঘৃণিত কাজটা করেছে, মেরে ফেলেছে শিরিনকে। অভ্র কিংকর্তব্য বিমূঢ় মূর্তি ন্যায় দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে হাজারো অশ্রু বিসর্জন হচ্ছে। অভ্র ভাবতেই পারছে না, যাকে নিজের ভাইয়ের চেয়েও বেশি ভালোবেসেছে সে কিনা তার কলিজার টুকরার সাথে এই আচরণটা করেছে, মেরে ফেলেছে শিরিনকে। অভ্র থপ করে মাটিতে বসে পড়ে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। এরই মধ্যে জিসান চিৎকার করে বলে ওঠে, ভাই ও মিথ্যা কথা বলছে, আমি এসব কিছুই করিনি। ও তোমাকে মিথ্যা বোঝাচ্ছে ভাই, আমাকে ফাঁসাতে চাইছে। এবার শেষে সজোরে জিসানের নাক বরাবর খুশি মেরে বসলো। জিসান চিৎকার করে আর্তনাদ করে উঠল, পরের বাচ্চা, এখনো মিথ্যা বলছিস, অস্বীকার করছিস? একটা কথা মাথায় রাখবি, এসকে কখনো প্রমাণ ছাড়া কিচ্ছু করে না। এসকে নামটা শুনে সবাই বিস্ময় নিয়ে তাকালো শিশিরের দিকে। শিশিরের মুখে বাঁকা হাসি। শিশির অভ্রের কাছে গিয়ে অভ্রকে তুলে দাঁড় করালো। তুমি নিজেকে সামলাও অভ্র, এখনো তোমার সবটা জানা বাকি আছে। তুমি? হ্যাঁ আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং এসকে। অবাক হয়ে তাকিয়ে আছে অভ্র। শিশির অভ্রের থেকে সরে জিসানের কাছে গিয়ে রাগী গলায় চিৎকার করে বলল, এবার নিশ্চয়ই জেনেছিস আমি কে, আর আমার কাজটা কি সেটাও নিশ্চয়ই জানিস। তাই ভালোই বলছি, সবটা সত্য বল। বিনা তামঝামে যদি সত্যি কথাটা বলিস তাহলে খুব কম কষ্ট দিয়ে মৃত্যু দেব, আর যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করিস, বিশ্বাস কর এমন নিকৃষ্ট মৃত্যু দিব যেটা এসকে কাউকে কখনো দেয়নি। ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারিনি ভাই, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি ইচ্ছা করে করিনি এটা, এই যে ওরা আমাকে বলেছিল এসব করতে। না ভাই, ওরা মিথ্যা বলেছে। আমরা তো শিরিন ভাবিকে চিনতামই না। ও সবার আগে লুকিয়ে শিরিন ভাবি শাওয়ার নেওয়ার ভিডিও করেছিল, তারপরে সেটা আমাদের দেখায়। এটুকু শুনতেই অভ্রের কান গরম হয়ে যায়, রাগে গা গিরিরি করছে। একটা বৃষ্টি কালি দিয়ে ওদের দিকে তেড়ে আসবে, ঠিক তখনই শিশির অভ্রকে আটকায়। শান্ত হও, আগে সবটা শুনি তারপরে। নে, একে একে বলা শুরু কর, কে কি করেছিস শিরিনের সাথে। আমি বলছি ভাই, অভ্র ভাইয়ের বিয়ের আগে থেকেই শিরিন ভাবির উপর নজর ছিল জিসানের। আকার ইঙ্গিতে শিরিন ভাবিকে বোঝাতে চেয়েছে অনেকবার, কিন্তু শিরিন ভাবি কখনো পাত্তা দেয়নি। হুট করে একদিন আমরা সবাই জানতে পারলাম শিরিন ভাবি আর অভ্র ভাইয়ের বিয়ে হয়ে গেছে। এতে করে জিসানের ক্রোধ আরও বেড়ে গেল, আর তাই এরপরে আমি বলছি, আর তাই জিসান ঠিক করতো একদিনের জন্য হলেও শিরিনকে ভোগ করবে। শুধু তাই না, ব্ল্যাকমেল করার জন্য লুকিয়ে শিরিনের শাওয়ারের ভিডিও করেছিল জিসান, আর সেই ভিডিও দিয়ে দিনের পর দিন শিরিনকে ব্ল্যাকমেল করেছিস তোরা। ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েছিস, কিন্তু শিরিন জানতো না এই কাজটা কে করেছে। তাই সেদিন সন্ধ্যার সময় শিরিন শিব ব্ল্যাকমেলের সাথে দেখা করতে বাড়ি থেকে বের হয়, আর এটাই হয় তার শেষ দিন। তোরা ওই হিমছড়ির পেছনের গুহাটার দিকে তুলে নিয়ে গেছিলি, তাই না? আর সেখানে ওর সাথে নির্মম জানোয়ারের মতো আচরণ করেছিস। মেয়েটা 1000 বার আকুতি মিনতি করেছে তোদের কাছে, কিন্তু একটা বার ওর কথা শুনিসনি। শরীরটাকে ছিঁড়ে খেয়েছিস। শুধু তাই না, গ্যাংরেপ করার পর ধরা পড়ে যাওয়ার ভয়ে ওকে মেরে ফেলেছিস। সবাই মাথা নিচু করে বসে আছে। অভ্র আর্তনাদ করে কেঁদে উঠল। শিশির অভ্রের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, প্লিজ নিজেকে সামলাও অভ্র, আমি জানি তোমার কতটা কষ্ট হচ্ছে। এভাবে ভেঙে পড়লে চলবে না। আমি ওদের উপযুক্ত শাস্তি দিব, একটাকেও বাঁচিয়ে রাখবো না। ওর কি দোষ ছিল বলো তো? খুব ভালো একটা মেয়ে ছিল আমার শিরিন, কারোর সাথে কোনো জোর গলায় কথা বলেনি, শুধু আমাকে পাগলের মতো ভালোবেসে গেছে। তাহলে আল্লাহ ওর ভাগ্যে এতটা কষ্ট কেন লিখেছিল?
কেন এভাবে ও যন্ত্রদায়ক মৃত্যু হলো? তুমি শান্ত হও। একটা কথা মনে রেখো, শিরিনকে আমি আমার বোন হিসেবে মানতাম, বর্ষার আর ঋতুর মতোই। আর আমার বোনের সাথে যে বা যারা এই অন্যায় কাজ করেছে তাদের নৃশংস মৃত্যু দিব আমি। এসকে কখনো অন্যায়ের সাথে আপোষ করে না, আর না অন্যায়কে প্রশ্রয় দেয়। আর এখানে আমি শিরিনকে বোন মেনেছি আমার, সেখানে এদের ছেড়ে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। উঠে এসো, দেখো আমি এদের সাথে কি করি। শিশিরের গা আগে গিজগিজ করছে, চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। একটা হিংস্র পশুর চেয়েও কম মনে হচ্ছে না। সাথে অভ্রের রাগে কপালে রগগুলো ফুলে উঠেছে। একটা কথাই মাথায় আসছে, আমার শিরিনের সাথে যে এরকম করেছে তাদেরকে আমি ছাড়বো না। শিশিরের ইশারায় গার্ডস রাজীবকে নিয়ে আসে সবার প্রথমে। হাঁটু মুড়ে মেঝেতে বসায়, শিশির সামনে এক গ্লাস পানি দিয়ে বলে রাজীবকে খেতে। রাজীব তৃষ্ণায় কাতর থাকায় হাত থেকে গ্লাসটা নিয়ে পানিটা খেয়ে ফেলে। এক ঢোক পানিটা খেতেই গগন ফাটানো আর্তনাদ করে ওঠে রাজীব। ভেতরে সব কিছু জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। চিৎকার করতেও কষ্ট হচ্ছে রাজীবের। সবাই ভয়ে তাকিয়ে আছে ওর দিকে। কাটা মুরগির মতো ছটফট করছে মেঝেতে লুটিয়ে পড়ে। একটু আগে যে পানিটা খেয়েছে সেটা আসলে কোনো পানি ছিল না। পানির মতো দেখতে হাইড্রোজেন সায়ানাইড ছিল ওইটা। এই এসিটা একটু হাতে লাগলে হাতটা ঝলসে যাওয়ার উপক্রম। দুজন গার্ড তুলে দাঁড় করায় রাজীবকে। রাজীব ছটফট করছে, এরই মাঝে ওর গোপনাঙ্গ বরাবর পরপর গুলি চালায় শিশির। একে একে এইভাবে সবাইকে মৃত্যু দেয় শিশির। বাকি রয়ে যায় জিসান। জিসান হাজারো আকুতি মিনতি করছে, হাজারবার ক্ষমা চেয়েছে অভ্রের কাছে। এক শর্তে তোকে ক্ষমা করে দিব। জি বলেন স্যার, আপনি যেটা বলবেন সেটাই হবে, আমি সব করব। শিরিনকে সহি সালামতে ফিরিয়ে নিয়ে আয়। পারবি ওকে আবার অভ্রর কাছে ফিরিয়ে দিতে? যদি পারিস তাহলে ছেড়ে দেব। জিসানের বা চুপসে যায়। এটা তো কখনোই সম্ভব না। শিরুন তো আর বেঁচে নেই। ঠিক তখনই সোহান কোথা থেকে একটা কাটার ইলেকট্রিক করাত নিয়ে আসে। শিশির সেটা সোহানের হাত থেকে নিয়ে সাথে সাথে জিসানের দুই হাতের উপর চালায়। আর জিসানের দুই হাত টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে যায়। গগন ফাটানো চিৎকারে সারা হলরুম কেঁপে উঠেছে জিসানের। এরই মধ্যে অভ্রকেও হিংস্র দেখাচ্ছে। টেবিলে পড়ে থাকা বন্দুকটা হাতে তুলে নেয় অভ্র। পরপর গুলি করতে থাকে জিসানের বুকে। শিশির অভ্রকে এভাবে দেখে অনেকটা অবাক হয়। জিসানের এখনও শ্বাস চলছে। শিশিরকে তুলে নিয়ে একটা ধোঁয়া ওঠানো বড় ড্রামের ভেতর ছুঁড়ে মারে। হাইড্রোজেন সায়ানাইডের কারণে পুরো শরীর ঝলসে যায়, শরীরের মাংস গলে গলে পড়ছে। এতে শিশিরের কোনো ভ্রুক্ষেপ নেই। অভ্র আবারও কেঁদে ওঠে। শিশির অভ্রকে গিয়ে জড়িয়ে ধরে। প্লিজ শান্ত হও, দেখো তোমাকে কাঁদতে দেখে শিরিনও কষ্ট পাবে। ও যেখানে আছে আল্লাহ ওকে ভালো রাখবে ইনশাল্লাহ। এপারে হয়তো তোমরা একসাথে সুখী হতে পারোনি, কিন্তু পরপারে তোমরা নিশ্চয়ই একসাথে সুখী হবে। এবার অভ্র চোখ মুছে শিশিরের হাত দুটো ধরে বলল, থ্যাংক ইউ, তুমি আমার জন্য এত কিছু করলে। তুমি জিসানকে খুঁজে না পেয়ে করলে তো আমি জানতামই না ও আমার সেদিনকে মেরেছে। শিরিনকে আমি নিজের বোন মেনেছি, আর যা করেছি তা বোনের জন্য করেছি। এতে থ্যাংক ইউ বলার কিচ্ছু নেই। আচ্ছা, তুমি কি আমাকে তোমার সাথে রাখবে? মানে? তুমি তো এসকে। আমি চাই সবসময় তোমাকে এই কাজে সাহায্য করতে। তুমি? হ্যাঁ, আমি চাই না আমার সেদিনের মতো আর কারোর সাথে এরকম কিছু হোক। আমি চাই সব মা বোনেরা সুরক্ষিত থাকুক। আর আমি জানি তুমি ভালো কাজের উদ্দেশ্যেই মাফিয়া গ্যাংয়ের লিডার হয়েছো। আমি যদি তোমাকে সাহায্য করতে পারি তাহলে নিজেকে অনেক ধন্য মনে করব। শিশির একটা হাসি দিয়ে আবারও অভ্রকে জড়িয়ে ধরে বলল, ওয়েলকাম টু আওয়ার মাফিয়া ওয়ার্ল্ড ডক্টর অভ্র। না সরি, ডাক্তার বাবু। এবার দুজনেই হাসলো। এয়ারপোর্টের বাইরে ছেলে পেলে নিয়ে দাঁড়িয়ে আছে মিন্টু, হাতে ফুলের তোড়া। অনেকক্ষণ যাবৎ একজনের জন্য অপেক্ষা করছে সবাই। এরই মধ্যে তৃতীয় গেট দিয়ে বের হলো একজন লোক। মিন্টু ভাই বলে চিৎকার করে সামনে গেল। কতগুলো বছর পর আপনাকে দেখছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনি কেমন আছেন ভাই? হয়েছে, একদম ঠিক আছি। তা তোরা সবাই কেমন আছিস? আপনাকে ছাড়া কোনো কিছু ঠিক নেই ভাই। এই তো এসে পড়েছি, আবার আগের মতো সব হবে। আচ্ছা, যা খোঁজ খবর নিতে বলেছিলাম তা নিয়েছিস? হ্যাঁ ভাই, সব তাজা তাজা খবর নিয়ে এসেছি।
তা দেরি করেছিস কেন? বলে ফেল। স্যার, পুরো চৌধুরী পরিবার এখন চট্টগ্রামে থাকে, আর কিছুদিন হলো শিশু চৌধুরী বাংলাদেশে ফিরে এসেছে। তবে একটা খারাপ খবর আছে স্যার। শিশির চৌধুরী কি আমার ব্যাপারে জেনে গেছে? না ভাই, তা না। তাহলে? আপনার বাবা যে লোকটাকে বিন্দুর নজরদারি করার জন্য রেখেছিল, সেই লোকটাকে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। বেঁচে আছে নাকি মরে গেছে নাকি ধরা পড়েছে তা কিছু জানি না। বাবাকে জানিয়েছিস? বড় সাহেব বলেছে 2 দিনের মধ্যে বাংলাদেশে ফিরবে, এরপরে উনি এই বিষয়টা দেখবে। হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, যত তাড়াতাড়ি সম্ভব আমার চট্টগ্রামে যাওয়ার ব্যবস্থা কর। জি ভাই। এবার আরও কিছু কথা বলে সবাই এয়ারপোর্ট থেকে চলে যায়। এদিকে চৌধুরী বাড়িতে আবারও বিয়ের আসর বসেছে। রিকার বর্ষার বিয়ে। চৌধুরী পরিবারে আবার অনেক বছর পর এরকম আয়োজন হচ্ছে। বাড়িতে আত্মীয় স্বজনের সমাগম। শিশির আর অভ্র কাজের মধ্যে মেতে রয়েছে। এরই মধ্যে সবার চোখে একটা জিনিস খুব ধরা দিচ্ছে, অভ্র আর শিশিরের সখ্যতা। ওদের দুজনে বন্ধুসুলভ আচরণ। 2-3 দিন আগেও তো শিশির অভ্রের গায়ে হাত তুলেছিল, ঠিক করে কথাও বলতো না, কিন্তু আজ হঠাৎ করে এতটা বন্ধুত্ব কিভাবে হয়ে গেল? হ্যাঁ রে আঞ্জু, আমার ছেলের মাথায় কি চলছে বলতো? ভাবি, ছেলেটাকে সন্দেহ করা বন্ধ করো তো। কি চলবে আবার? ভালোই তো কাজকর্ম করছি দেখছি। সেটাই তো আমাকে ভাবাচ্ছে। আর অভ্রের সাথে এতটা বন্ধুত্ব কবে হলো? ওই দেখ, দুজনে হাসাহাসি করছে। তো এটা তো ভালো কথা, ঝগড়াঝাটি না করে মিলেমিশে আছে, এটাই তো ভালো। কিন্তু হুট করে? ওহ, থামো তো, তুমি শুধু হাবিজাবি চিন্তা। আজ কতদিন হলেও ঋতু কেমন জানি একটা হয়ে গেছে। আগের মতো চঞ্চল ভাবটাও প্রকাশ পাচ্ছে না, ঠিক করে খাওয়া দাওয়াও করে না। ঋতুর এই চুপচাপ থাকাটা মোটামুটি সবারই চোখে পড়ছে, কারণ এই মেয়ে অকারণে চুপচাপ বসে থাকার মতো মেয়েই না। বিন্দু বেশ আন্দাজ করতে পেরেছে কি হয়েছে ঋতুর। কিরে, রুমে একা বসে কি করছিস তুই? সবাই বাইরে হইচই করছে, মজা করছে। না কিছু না, এমনি ভালো লাগছিল না, তাই রুমেই আছি। তা ভালো না লাগার কারণটা কি? বললাম তো কিছু না। ঋতু কথা বলতেই পারছে না, গলা ধরে আসছে, চোখে পানি চিকচিক করছে। বিন্দু এবার ঋতুর 2 কাঁধ ধরে ওর দিকে ঘোরালো। বাবা, চোখে পানিও এনেছে দেখছি। তা আমাদের ডক্টর বাবু কি জানে তার জন্য এখানে পদ্মা, মেঘনা, যমুনা বইছে? ঋতু এবার শব্দ করে কেঁদে উঠল, বিন্দুকে জড়িয়ে ধরে কাঁদছে। এই পাগলি, কাঁদছিস কেন? কি হয়েছে বল আমায়। আরে বাবা, না বলে বুঝবো কি করে? আমি তো জানতাম না শিরিনাপুর কথা। ডাক্তারবাবুও তাকে অনেক ভালোবাসে। আর তুই তো বললি আজ অব্দি শিরিনাপুকে বলতে পারিনি, আর না তার জীবন অন্য কাউকে জায়গা দিয়েছে। আচ্ছা জান, উনি তো অন্য কাউকে ওনার জীবনে নিয়ে আসার কথা ভাববেও না, তাই না? তাহলে আমার অনুভূতিগুলোর কি অপ্রকাশিত রয়ে যাবে? তুই তো নেগেটিভ কেন ভাবছিস? দেখি চোখ মুচ আর মন দিয়ে আমার কথাটা শোন। আমি ডক্টর বাবুর সাথে কথা বলবো। আমার মনে হয় সে হয়তো বুঝবে। কিন্তু উনি যদি ফিরিয়ে দেয়, হয়তো তুই বলে রাজি হয়ে যেতে পারে, কিন্তু সেটা মন থেকে হবে না। আর আমি চাই না উনি জোর করে আমায় মেনে নিই। আমি ওনাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি, কিন্তু ওনার মনের বিরুদ্ধে গিয়ে ওনাকে পেতে চাই না। আর আমি কখনো এটাও চাই না উনি শিরিন আপুকে ভুলে যাক। এবার বিন্দু মুচকে হাসলো। ঋতুর চোখ মুচ দিয়ে বলল, এই যে তোর একটা সহজ সরল ভালো মন আছে, দেখবি ডক্টর বাবু এটা দেখেই তোকে ভালোবাসবে। তবে একটু সময় লাগবে। আর তাছাড়া আমাদের ঋতুরানীকে ভালো না বেসে থাকতেই পারবে না কেউ। এই বলে ঋতুকে জড়িয়ে ধরে বিন্দু। ঋতুর মনটাও অনেকটা শান্ত হয়েছে। আজ 4 দিন হলো বিন্দু শিশিরের সামনে ভুলেও যাচ্ছে না। সেদিন শিশিরের মুখ থেকে ভালোবাসার কথাটা শুনে বিন্দুর কেমন একটা অনুভূতি হয়েছে, সেটা অপ্রকাশিত। সেদিনের পর থেকে বিন্দু একটা বারও শিশিরের সামনে যায়নি, পুরো দমে এড়িয়ে চলেছে। বর্ষারিকের বিয়ে কাজকর্মের কারণে শিশিরকেও বেশ বেগ পেতে হচ্ছে, যার কারণে চাইলেও বিন্দুকে একটুও সময় দিতে পারছে না। তবে বিন্দুকে তার মনের কথাগুলো বলার পর বুকের উপর থেকে একটা ভারী বোঝা নামাতে পেরেছে।
শিশির খুব ভালো করেই জানে বিন্দু রাগ অভিমান যাই থাকুক না কেন, বিন্দু আজও ওকে ভালোবাসে। বিন্দুর চোখ মুখে স্পষ্ট বোঝা যায়। আর শিশির ঠিক করেছে যেভাবেই হোক বিন্দুর সাথে কথা বলবে। এক দুঃসম্পর্কের ফুপু তার পরিবার এসেছে বিন্দুদের বাড়িতে। মূলত বর্ষা আর রিকের বিয়ে উপলক্ষে একে একে মেহমানরা এসেছে। বিন্দু তাদের সাথে কুশল বিনিময় করে উপরে ঘরে নিয়ে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে একটা হ্যাঁচকা টানে কারো বুকের উপর গিয়ে পড়লো বিন্দু। বিন্দু কিছু বলতে যাবে তার আগে শিশিরকে পাজা কোলে তুলে নিল। বিন্দু তিরিং বিরিং করে ছোটার চেষ্টা করছে। আর একটু নড়াচড়া করবি তাহলে ঠাস করে ফেলে দিব। এমনিতেই খেয়ে ফুনে ফেপে উঠেছিস। উফ, এত ভারী কেন তুই? বিন্দু এবার রাগে গা চলে যাচ্ছে। কণ্ঠে কপট রাগ দেখিয়ে বিন্দু চিৎকার করে পড়ল, তো আমি কি আপনাকে বলেছি আমাকে কোলে তুলে নিন? আর আমি খাই বা না খাই, মোটা হই বা চিকন হই, সেটা আমার ব্যাপার, আপনার কি তাতে? আর এসব কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন? নামান আমায়। তুমি মোটা হয়ে যাও তাতে আমার কিচ্ছু যায় আসে না সোনা। আমি তোমাকে তুলতে পারবো, জিম করা বডি আমার। তোমার চেয়ে ডাবল ট্রিপল ওজনের ওয়েট আমি নিতে পারি। বাজে কথা বন্ধ করে নামান আমায়। কেউ দেখলে কি ভাববে বলুন আপনি? যে যা খুশি ভাবুক, আমি আমার বউকে কোলে নিয়েছি। এবার শিশির ছাদে নিয়ে এসে বিন্দুকে নামিয়ে দিল। বিন্দু ছাড়া পেয়ে একটু দূরে সরে গিয়ে রাগী দৃষ্টিতে বড় বড় চোখ করে কিছু বলতে যাবে, ঠিক তখনই শিশির বলল, এইভাবে তাকিও না সোনা, বুকের এইখানটায় লাগে। আর চুপ করে থাকা যাচ্ছে না। এই লোক যে এতটা অসভ্য সেটা বিন্দু কল্পনাও করতে পারেনি। আমার থেকে 100 হাত দূরে থাকবেন। আর খবরদার বলে দিচ্ছি, আমাকে একদম ছোঁয়ার চেষ্টা করবেন আপনি। কতবার বলবো আপনাকে আমার সহ্য হয় না? শেষবারের মতো আমি বলে দিচ্ছি, এরকম যদি আর আপনি করেন তাহলে। এবার শিশির বিন্দুর দুবাহু চিপে সামনে নিয়ে এসে রাগী গলায় পড়ল, তাহলে কি বল? 4টা দিন ধরে আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিস তুই। 100 বার আমি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তুই আমাকে এড়িয়ে গিয়েছিস। বাড়িতে এত লোকজন বলে কিছু বলতেও পারিনি, কিন্তু আজ সুযোগ পেয়েছি। কি কথা থাকতে পারে আপনার? তুই জানিস না? দেখুন, শুধু শুধু জল ঘোলা করছেন আপনি। আমার যা বলার আমি সবার সামনে স্পষ্ট করে বলে দিয়েছি। তাহলে আমার কথা স্পষ্ট করে শুনে রাখ, তুই চাইলেও তোকে আমার হতে হবে, আর না চাইলেও আমারই হতে হবে। শুধু শুধু কেন অধিকার ফলাচ্ছেন? আমি কোনো অধিকার ফলাচ্ছি না, তোর উপর আমার পুরো অধিকার আছে। কিসের অধিকার? আমি আমার উপর কাউকে কোনো অধিকার দেইনি। অধিকার দিতে হয় না, আদায় করে নিতে হয়। দেখ, আমার শান্ত থাকা তোর উপর ডিপেন্ড করছে। তুই আমাকে শান্ত রাখলেই আমি শান্ত থাকবো। তাছাড়া একটা জিনিস খুব ভালো করেই জানিস যে আমার আরেকটা রূপও আছে। ভয় দেখাচ্ছেন? না, আমার আচরণগুলো আরো ভয়ঙ্কর ও তীব্র হয়ে গেছে, সেটাই বলছি। আচ্ছা, তোর সমস্যাটা কোথায় হচ্ছে বলতো? আমি তো ক্ষমা চেয়েছি, আমি আমার কাজের জন্য অনুতপ্ত। তোর যদি মনে হয় আমাকে শাস্তি দেওয়া উচিত, সেটাও দিতে পারিস। আমি সব শাস্তি মাথা পেতে নেব। তবুও আমার থেকে দূরে যাওয়ার কথা চিন্তাও করিস না, কারণ আমার দুর্বলতা তুই, শ্বাস প্রশ্বাস তুই। তোকে ছাড়া আমি এখন আমার জীবন কল্পনাও করতে পারি না। বিন্দুর চোখে অশ্রু, কিন্তু আজ এটা দুঃখের নয়। বিন্দুর অশ্রুমাখা চোখ আর কাঁপা কাঁপা ঠোঁট নেশা ধরিয়ে দিচ্ছে শিশিরকে। শিশির বিন্দুর ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, খুব করে টানছে শিশিরকে। ঠিক তখনই মৃদু চিৎকার শুনে পেছনে তাকালো দুজন। পেছনে অভ্র আর সোহান একটু দূরে দাঁড়িয়ে আছে। আমি কিছু দেখি নাই ভাই। স্যার, আমিও কিছু দেখিনি, বিশ্বাস করুন। আজকে আমার কোনো দোষ নেই। আপনি না মানে আপনারা দুজন যে এখানে থাকতে পারেন সেটা ভাবিনি। তবে এসব কিছু দরজা বন্ধ করে করতে হয়। এমনিতেই বাড়ি ভর্তি মানুষ, কে কখন কোন দিক দিয়ে চলে আসে বলো তো, যায় না। বিন্দু এতটা লজ্জা লাগছে যে ইচ্ছে করছে মাটি ভেদ করে ভেতরে ঢুকে পড়তে। শিশির বিন্দুর অবস্থা বুঝতে পেরে গলা খাকারি দিয়ে বলল, এই হয়েছে তোদের? আমরা তেমন কিছুই করছিলাম না। তা তো আমরা দেখতেই পাচ্ছিলাম, তাই না সোহান? অভ্রের মজার ছলে কথাগুলো শিশিরে আর বিরক্ত লাগছে। এবার শিশির মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করলো। অভ্র আর সোহান হাসি থামিয়ে ফেলল। আচ্ছা শিশির, শোন, নিচে ওয়েডিং প্ল্যানরা এসেছে, তুই দেখিয়ে দিয়ে আয় স্টেজটা কোথায় হবে। আমায় গিয়ে কেন দেখতে হবে তোর? যেটা ভালো মনে হয় সেটাই কর।
এদের কথোপকথন শুনে বিন্দু প্রায় আকাশ থেকে পড়েছে। মানে কি এসবের? হ্যাঁ, তো বন্ধুত্ব এদের দুজনের কিভাবে হলো? তাও আবার হঠাৎ করে। এরা দেখি আপনি থেকে তুইতে চলেই গেছে। বিন্দু তো মহা আশ্চর্য হয়ে তাকিয়ে আছে দুইজনের দিকে। এবার বিন্দু নিজেকে সামলে নিয়ে বলে উঠল, আপনারা কি জানেন অতি ভক্তি চোরের লক্ষণ? মানে? না কিছু না ডক্টর বাবু, আপনার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বলো। না আসলে আমি আপনাকে একাই এই কথাটা বলতে চাই। বিন্দু এবার আর চোখে শিশিরের দিকে তাকালো। শিশিরের মুখটা গম্ভীর, কিন্তু ভ্রু কুঁচকে তাকিয়ে আছে বিন্দুর দিকে। এরই মাঝে সোহান আমার অনেক কাজ আছে এই কথাটা বলেই তাড়াহুড়া করে নিচে চলে গেল। বিন্দু রানী, শিশির আমার ফ্রেন্ড, তাই এমন কোনো কথা না থাকতে পারে না যেটা তুমি আমার ফ্রেন্ডের সাথে বলতে পারবে না। আচ্ছা অভ্র, তোরা কথা বল, আমি আসছি। আসছি মানে? দাঁড়া এখানে। বিন্দুর মনে হয় আজকে শুধু অবাক হওয়ারই দিন। মানে কি হচ্ছে এসব? এদের মধ্যে এত সখ্যতা কবে থেকে হলো? দুদিন আগেও তো এরা মারামারি করছিল। বিন্দুর এত কিছু ভাবনা থেকে অভ্রের ডাকে বের হয়ে আসলো। কি যেন বলবে বলছিলে? বিন্দু এবার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অভ্রের দিকে দুকদম এগিয়ে এসে বলল, আচ্ছা ডক্টর বাবু, আপনি কি আমাকে নিজের বন্ধু মনে করেন? এটা কেমন প্রশ্ন? আজব। দেখুন, আপনি যদি আমাকে সত্যি নিজের বন্ধু মনে করে থাকেন তাহলে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, একদম রাগ করতে পারবেন না। আচ্ছা বল, কি হয়েছে? ডক্টর বাবু, ভালোবাসা কারো জীবনে ক্ষণস্থায়ী হয় তো আবার কারো জীবনে দীর্ঘস্থায়ী হয়। কারো কারো কাছে সাময়িকের আবেগ, আবার কারো কারো কাছে সারা জীবনের সুখ শান্তি। আমি জানি আপনার সাথে শিরিন আপুর সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয়নি। ভাগ্যের এমনই পরিহাস ছিল যে আপনারা এক হয়েও হতে পারেননি, কিন্তু তাই বলে কি জীবন থেমে থাকবে? জীবন তো জীবনের মতো আপন গতিতেই চলছে, তাই না? কি বলতে চাইছো বিন্দু রানী? অভ্রের কণ্ঠ ও চাহনি দুটোই শান্ত। এবার বিন্দু একটা ঢোক গিলে বলল, নিজের জীবনে কি আবার কাউকে সুযোগ দেয়া যায় না? নতুন করে কি আবার ভালোবাসা যায় না? আপনার পুরো অধিকার আছে ভালো থাকার, নতুন করে সবটা শুরু করার। জীবনটা তো আর এভাবে চলতে পারে না ডক্টর বাবু। বিন্দু রানী, কে বলেছে আমি ভালো নেই? আচ্ছা, বেঁচে থাকার জন্য কি ভালোবাসার মানুষটাকে পাশে পাওয়া সত্যিই অনেক দরকার হয়? আমার তো দরকার হয় না। আমি তো সেরেনের স্মৃতি বুকে নিয়ে বেশ আছি। ও আমার জীবনের একমাত্র নারী, যাকে আমি এতটা ভালোবেসেছি, আজও বাসি। আমার জন্য কাউকে প্রয়োজন নেই। আর তাছাড়া আমি আমার সেরেনের জায়গাটা কাউকে দিতে পারবো না বিন্দু রানী। অভ্র, জান কিন্তু এইটা বলেনি। তুই আসল ব্যাপারটা বুঝতে পারছিস না। দেখ, জীবনের শেষ দিন পর্যন্ত একজন সঙ্গীর প্রয়োজন অবশ্যই হয়। সংসার নামক বেড়া জালে আটকে পড়তেই হয়। আমি জানি শিরিনকে ছাড়া তুই বেঁচে আছিস, কিন্তু আদৌ কি ভালো আছিস? শিরিনের শূন্যতা প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায়। আমি শিরিনের জায়গাটা কাউকে দিতে বলছি না, কিন্তু তোর জীবনে কাউকে অন্তত আসতে দে। দেখবি সে এসে তোর এলোমেলো জীবনটাকে গুছিয়ে দেবে। পায়ে পা মিলিয়ে হাতে হাত রেখে জীবনের পথ চলবে, তোকে সুখে রাখার চেষ্টা করবে। ডক্টর বাবু, উনি একদম ঠিক বলছেন। আর আমি কথাগুলো এমনি এমনি বলিনি, তার যথাযথ কারণও আছে। কি কারণ? অভ্র আর শিশির আগ্রহের দৃষ্টিতে বিন্দুর দিকে তাকিয়ে আছে। বিন্দু এবার একটা শ্বাস ফেলে বলল, ঋতু আপনাকে অনেক ভালোবাসে ডক্টর বাবু, আর সেটা আজ থেকে নয়, অনেক দিন আগে থেকে। বিন্দুর কথাটা অভ্রের মাথার উপরে পাঁচ পড়ার ন্যায় পড়ল। শিশিরও অনেকটা অবাক হয়েছে। হোয়াট? তুমি কি পাগল হয়েছ? কি বলছো এসব? ওয়েট, এক মিনিট। আমাদের ঋতু অভ্রকে ভালোবাসে? হ্যাঁ ডক্টর বাবু, আপনি হয়তো তেমন ভাবে নোটিস করেননি। আপনার কথা উঠতেই ও সবসময় একটু এক্সাইটেড হয়ে যেত, বা আপনি আমাদের বাড়িতে এলে সবচেয়ে বেশি খুশি ওই হতো। ইভেন আঙ্কেল আন্টির থেকে এতটা ভালোবাসা ঋতু পেয়েছে যে ওনাদের মনেও ঋতু আলাদা একটা জায়গা করে নিয়েছে। আম্মু, আব্বু। হ্যাঁ, আঙ্কেল আন্টিও এটাই চায় যে ঋতু ওনাদের পুত্রবধূ হোক। আচ্ছা, তাদেরও তো একটা শখ আহ্লাদ বলতে কিছু আছে, তাই না? আপনি তাদের একমাত্র ছেলে, তাদের কি ভালো লাগে আপনাকে এরকম ছোটছাড়া রূপে দেখতে? আর আমি জানি আপনি জীবনটাকে আরেকটা সুযোগ দিলে শিরিন আপু উপর থেকে দেখেও অনেক খুশি হবে। আর এখানে সবচেয়ে বড় কথা, ঋতু আপনার অতীতের সব সত্যিটা জেনেও আপনাকে ভীষণ ভালোবাসে।
জীবনে হাজারো মানুষ আসে, হাজারো মানুষ যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা খুব কমই আসে মানুষের জীবনে। ঋতু আমার বোন বলে বলছি না ডক্টর বাবু, ও খুব চঞ্চল কিন্তু ভালো একটা মেয়ে। ওর চোখে মুখে আপনার প্রতি ভালোবাসাও দেখেছি, আবার আপনাকে হারানোর ভয়টাও দেখেছি। দেখো বিন্দু, ঋতু ছেলে মানুষ, ও ছেলে মানুষগুলোকে প্লিজ অন্য কোনো নাম দিও না। আর তাছাড়া এরকম আবেগ কিছু একটু কম বেশি সবারই থাকে। এবার বিন্দু রাগ হলো, তেজি গলায় বলে উঠল, আপনারা সব পুরুষ মানুষেরা নিজেদেরকে কি মনে করেন বলেন তো, যে আপনারাই শুধু ভালোবাসতে জানেন আর মেয়েরা জানে না? কেন সবসময় আমাদের ভালোবাসাগুলোকে অল্প বয়সের আবেগ বলে তুচ্ছতাচ্ছিল্য করেন? ভালোবাসা প্রকাশ করলেই কেন একটা মেয়ে নির্লজ্জ বেহায়া হয়ে যায় বলুন তো আপনাদের কাছে? আচ্ছা, আমরা কি মানুষ নই? নাকি আমরা ভালোবাসতে জানি না? নাকি আমাদের মন বলতে কিছু নেই? কথাগুলো বিন্দু অভ্রকে উদ্দেশ্য করে বললেও এই কথাগুলো তীরের ন্যায় শিশিরের বুকে এসে লাগছে। কারণ একটা সময় বিন্দু যখন ভালোবাসা শিশিরের কাছে প্রকাশ করে, তখন শিশিরকে এসব কিছুই বলেছিল। অভ্র আর কিছুই বলে না, মাথা নিচু করে ছাদ থেকে নেমে যায়। এদিকে বিন্দু একটা নিঃশ্বাস ফেলে যখনই সিঁড়ির দিকে পা এগোবে, ঠিক তখনই পেছন থেকে আস্তে করে শিশির বলে ওঠে, আমার সব দোষ অন্যায় ক্ষমা করে আমাকে আবার ভালোবাসা যায় না? বিশ্বাস করো, সারা জীবন তোমার পাশে থাকবো, সব সময় আগলে রাখবো, অনেক অনেক আদর করব। আমার স্পর্শে মাতোয়ারা হবে তুমি, আমার সমস্ত সত্তা জুড়ে তোমার বিচরণ বয়ে বেড়াবে। ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো তোমায়, বক্ষপিঞ্জরে জড়িয়ে রাখবো সারাটা জীবন। ভালোবাসার আলিঙ্গনে ছোঁয়াবো তোমায় প্রতিটা মুহূর্তে। বিন্দুর কান গরম হয়ে আসছে, লজ্জা চাইতে অস্বস্তি বেশি হচ্ছে। কিন্তু এমন কেন হচ্ছে? বিন্দু পণ করেছিল মানুষটাকে কখনো ক্ষমা করবে না, কিন্তু আজ কেন সব কিছু ভুলে যেতে ইচ্ছে করছে বিন্দুর। এদিকে অভ্র থম মেরে বসে আছে শিরিনের কবরের পাশে, সিদ্ধান্তহীনতায় ভুগছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। একবার মনে হচ্ছে পরিবারের জন্য নিজের জীবনটাকে আরেকবার গুছিয়ে নিবে, আবার মনে হচ্ছে যাকে কখনো ভালোবাসতেই পারবে না তার জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না। কিন্তু ঋতু, আচ্ছা ঋতু কি সত্যি ওকে ভালোবাসে? কিছু মাথায় ঢুকছে না অভ্রের। এরই মাঝে শিশিরের কল আসতেই অভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে দু হাতে মুখটা মুছে নিয়ে উঠে দাঁড়ায়। হ্যাঁ বল। কোথায় আছিস তুই? 10 মিনিট লাগবে, আসছি। গোপন সূত্রে কিছু ইনফরমেশন পেলাম, মিনিস্টার জালাল নাকি বাংলাদেশে এসেছে লুকিয়ে। আমার মনে হচ্ছে এবার ওর টার্গেট আমার ফ্যামিলি। আমরা এখনো চুপ করে কেন বসে আছি বলতো? আমি আর সোহান গিয়ে বেটাকে টেনে হিঁচড়ে নিয়ে আসছি। অভ্র, শান্ত হ। এই বিষয়টা কমপ্লিকেটেড, কারণ এখানে আমার ফ্যামিলি জড়িয়ে আছে। একটু এদিক থেকে ওদিক হলে রিস্ক হয়ে যাবে ব্যাপারটা। তাহলে কি বসে থাকবো? একদম না। মিনিস্টার জালালের বিরুদ্ধে এখন আমরা সকল প্রমাণ বের করব। বিয়েটা ভালোভাবে হয়ে যাক, তারপরে আমরা স্টেপ নেব। আমি বাড়ির আশেপাশে গার্ডস বাড়িয়ে দিয়েছি, তবে জানি না কেন যেন ভেতরে অনেক অস্থিরতা হচ্ছে। চিন্তা করিস না, কিছু হবে না। কি হবু বউ হলো আপনার? আমি কি আসবো ভেতরে? আসুন। একেবারে পেতনি লাগছে দেখতে। বর্ষা ফুকুচকে তাকায়। আসলে আজ বর্ষা রিকের গায়ে হলুদ, আর রিক প্রথমে বর্ষাকে হলুদ ছোঁয়াবে বলেই রুমে বাহিরে অপেক্ষা করছিল, কিন্তু বর্ষা সাজগোজ এখনো শেষ হচ্ছিল না। পেতনি আপনার ঘাড় মোটকে খাবে, দেখে নিন। আর যদি বলি অবসরই লাগছে, তো আমাকে যে মেরে ফেলার ধান্দা করা হয়েছে। বাবা, পুলিশ বাবু দেখি দিন দিন রোমান্টিক রোমান্টিক কথা বলে। তা এত উন্নতি কবে থেকে হলো? পুলিশ বাবু আগে থেকেই রোমান্টিক ছিল, শুধু আগে বোন ভাবতাম বলে কিছু বলিনি। তা বিয়েটা এখনো হয়নি, এখনো ভাইয়ের তালিকাতেই আছেন। ও আচ্ছা, তাই না? দাঁড়া। রিক ভাই, কি হচ্ছে? কি করছেন? কে এসে পড়বে? কাল বিয়ে আর এখন ভাই, বুকে লাগে যায়। বর্ষা ছোটাছুটি করছে আর রিক ওকে জাপটে ধরে রেখেছে। এদিকে বিন্দু, ঋতু আর শিশির পেছন থেকে ওদের এই কাণ্ড দেখে হা হয়ে আছে। রিক যখনই বর্ষাকে কিস করতে যাবে, ঠিক তখনই ঋতু চিৎকার দিয়ে উঠল, স্টপ স্টপ স্টপ! রিক আর বর্ষা ওদের দুজনকে দেখে একে অপরের থেকে সরে দাঁড়ালো। কি হচ্ছে ভাইয়া এসব? তাও আবার দরজা খুলে?
ফুপ্পি না তোকে বলেছে বিয়ের আগ পর্যন্ত আপির থেকে দূরে দূরেই থাকবি তুই? ভাই কালকেই তো বিয়ে, একটু সবুর কর। রিকার বর্ষা বেশ লজ্জা পেয়েছে তা বোঝাই যাচ্ছে। নিজের ভাই বোনদের সামনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে দুজনের। আর এদের এরকম অস্বস্তিতে পড়তে দেখে শিশির আর ঋতু আর কিছুই বলল না। শিশির মূলত এখানে এসেছে ঋতুর সাথে অভ্রের বিষয়ে কথা বলতে। অভ্রের বিষয়ে সত্যি ঋতু সিরিয়াস কিনা এটা নিজের কানে শুনতে চায়, কিন্তু এখানে এসে বিন্দুকে এখনও বাসার জামা কাপড়ে দেখে মেজাজটা খারাপ হয়ে গেল। এই মেয়ের জন্য এত শপিং মল ঘুরে নিজে গিয়ে শাড়ি কিনে এনেছে যাতে শাড়িটা পরে সেজন্য মায়ের হাত দিয়েও পাঠিয়েছে, কিন্তু এই মেয়েকে দেখো, বদের হাতটি একটা। কালকে তুই আমার শালা হবি, বুঝেছিস? এই বলে শিশিরের পিঠে একটা ধরাম করে কিল বসিয়ে চলে গেল রিক। হ্যাঁ রে বুড়ি, এখনো সময় আছে, ভেবে দেখ। এই হাফ মেন্টাল খ্যাপা পুলিশের সাথে সারা জীবন থাকতে পারবি তো? শিশিরের কথা শুনে তিনজনই হাসলো। শিশির এবার ঋতুকে উদ্দেশ্য করে বলল, ঋতু, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো ভাইয়া। বিন্দু কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে শিশিরের দিকে। কি বলবে আবার? এমনিতেই ঋতুর মুডটা অনেক কষ্ট করে ঠিক করেছে। শিশির এবার ঋতুর কাছে গিয়ে ওর মাথায় হাত রেখে বলল, দেখ, আমি সবসময় তোকে আর বুড়িকে এক চোখে দেখে এসেছি। কখনো মনে হয়নি যে তুই শুধু রিকের বোন, আমার না। আমি বুড়ির মতোই তোকে স্নেহ করি। এসব কেন বলছো ভাইয়া? আমি তো জানি সেটা। তোমার থেকে, আপির থেকে, ইভেন এই পরিবারের সবার থেকে আমরা যে ভালোবাসাটা পেয়েছি সেটা কখনো বলে বোঝাতে পারবো না। আমার আর ভাইয়ার তোমরা বলতে আর কেউই নেই, বলো। আচ্ছা, আমাকে ভাইয়া মনে করলে একটা সত্যি কথা মন থেকে বলবি? কি বলো? অভ্রকে কি সত্যি ভালোবাসিস? ঋতু কথাটা শুনতেই মাথা নিচে করে ফেলল, চোখে পানি টলমল করছে। বিন্দু এবার মহা বিরক্ত নিয়ে বলল, আপনার কি আমার কথা বিশ্বাস হয়নি? এখানে বিশ্বাসের কোনো কথা আসছে না, ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড। অভ্রের সাথে কথা হয়েছে আমার। ও ভাবছে ঋতু ছেলে মানুষ, তাই ভালো লাগাটাকে ভালোবাসা মনে করছে। আর অভ্র দোটানার মধ্যে আছে, এটা তো বুঝতে পারছিস। ভাইয়া, আমি আর জান গ্যারান্টি দিয়ে বলতে পারি ঋতুর মনে অনুভূতিগুলো কোনো ভালো লাগার নয়, পরিপূর্ণ ভালোবাসা। ওর পাগলামিগুলো আমরা দেখেছি, অভ্র ভাইয়াকে নিয়ে ওর চিন্তা ভাবনাগুলো দেখেছি। মাঝে মাঝে তার জন্য ওর অনুভূতিগুলো প্রকাশ পেত, তার সবটা পর্যবেক্ষণ করেছি আমি আর জান। আমি সেটাই তো জানতে চাইছি। কিরে ঋতু, বল ভাইয়াকে, তুই সত্যি অভ্রকে ভালোবাসিস? অভ্র শিরিনকে কখনোই ভুলতে পারবে না। শিরিন অভ্রের জীবনের একটা অংশ হয়েই থেকে যাবে সারাটা জীবন, আর এটা হওয়াটাই স্বাভাবিক। তুই এটা মেনে নিতে পারবি তো? আমার তোকে এইসব বলার কারণ হচ্ছে আমি তোকে বাস্তবতাগুলো বোঝাতে চাইছি। ভাইয়া, আমি তার মনে শিরিন আপুর জায়গাটা কখনোই নিতে চাই না। আর আমি ভুলেও এটা চাই না যে শিরিন আপুকে ভুলে যাক। আমি ডাক্তারবাবুর মনে আমার নিজের জন্য জায়গা করতে চাই। তার উপরটা দেখে আমি তাকে ভালোবাসিনি, তার আগের পরের অতীত বর্তমান সবটা জেনেই তাকে ভালোবেসেছি। আমি অনেক ভালোবাসি তাকে ভাইয়া। এই বলে শিশিরকে জড়িয়ে ধরে কেঁদে দিল ঋতু। বিন্দু মুগ্ধ হয়ে তাকিয়ে আছে শিশিরের দিকে। আসলে বিন্দু ভেবেই পাচ্ছিল না পরিস্থিতি কীভাবে সামলে ঋতুকে কীভাবে স্বাভাবিক করবে, কিন্তু এবার মনে হচ্ছে শিশিরই পারবে সব কিছু ঠিকঠাক করতে। বোকা মেয়ে, কাঁদছিস কেন? ভাইয়া প্রমিস করছি সব কিছু ঠিক করে দিব, তোর ভালোবাসা পূর্ণতা পাবেই। বিন্দু খুব বিরক্ত মুখে শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। একে তো বিন্দু শাড়ি পরতে পারে না, তার উপর আজ 5-5টা বছর পর শাড়ি